আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষিত অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের ম্যাথ ফ্লো এর প্রথম পেইড ব্যাচের প্রথম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো আমরা এই যে কোর্সটি শুরু করতে যাচ্ছি, তো এই কোর্সের শুরুতে আপনাদেরকে কিছু বেসিক বা আপনাদেরকে কিছু ক্লিয়ার ধারণা দিই। আপনারা সদ্য এইচএসসি লেভেল থেকে এসে আপনারা কি এই যে অনার্স প্রথম বর্ষে আপনারা এই প্রথম বর্ষের পা দিয়েছেন। তো এই জায়গাতে আপনাদের যে ইন্টার লেভেলে যে পড়াগুলো থাকে আর অনার্সের পড়াশোনা কিন্তু মুদ্রার এপিট আর ওপিট বলতে পারেন। কেননা ইন্টারমিডিয়েট লেভেল হচ্ছে কি, যেখানে আপনাকে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়তে হয়, প্রত্যেকটা ওখানে এমসিকিউ থাকে, প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে পড়ে আপনাকে করতে হয়। আর এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অনার্সের যে ইয়ারগুলো আছে, এখানে কোনো এমসিকিউ নেই যে আপনাকে বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন পড়তে হবে, এমনটা না। জাস্ট আমাদের সাথে লেগে থাকুন। আমরা যেগুলো পড়াবো আমরা আমাদের কোর্সটি এমনভাবে সাজানো থাকবে যে এখানে টাইপ ভিত্তিক আকারে থাকবে ভাইয়া। টাইপ ভিত্তিক বলতে কি, একটা চ্যাপ্টারে মনে করেন 4-5টা টাইপ আছে, তো এই 4-5টা টাইপের আমরা টাইপ ভিত্তিক করে করব। তো একটা টাইপ ধরেন, একটা আমরা অঙ্ক করলাম, তো ওই টাইপের আপনি যেন বইয়ের অঙ্কগুলো পারেন বা এক্সামে যেন যে আসে, আপনি যেন একটা টাইপের অঙ্ক যদি পারেন, তাহলে ওই টাইপের যদি অন্য কিছু অঙ্ক দিই আপনি করতে পারবেন। তো আমরা যেটা আলোচনা করেছিলাম যে এই এইচএসসি লেভেল আর অনার্স লেভেল, এখানে কিন্তু আসমান জমিন পার্থক্য আছে। এইচএসসি লেভেলে আপনাকে ব্যাপক হারে পড়তে হয়, আর এই অনার্স লেভেলে দেখা গেল পড়তে হবে না এমনটা না। তবে এইচএসসি লেভেলে আপনি যে পড়া পড়েছেন, এই অনার্স লেভেলে যদি পড়েন 4 আউট অফ 4, কোনো কথা ছাড়াই। তো আমরা আপনাদেরকে যে দিক নির্দেশনাগুলো দিব, আমরা আজকে কোর্সটি শুরু করলাম। তো এখান থেকে আপনাদেরকে যে আমরা দিক নির্দেশনাগুলো দিব, যেভাবে আমরা পড়াবো, যেগুলো আপনাদেরকে HW দেবো, সেগুলো আপনাদেরকে করতে হবে। আমাদের সাথে লেগে থাকুন, দেখবেন আপনারা একটা ভালো রেজাল্ট করবেন। তো শুরুতেই আমরা বলি আরেকটা কথা, এখানে আপনাদের অনার্সের 4টা ইয়ার, তাই না? এখন 4টা ইয়ারে আপনারা সদ্য অনার্স প্রথম বর্ষ, কারণ আপনারা প্রথম বর্ষের এক্সাম দিবেন। এখন আমি তো প্রথমে বললাম মুদ্রার এপিট আর ওপিট, তাহলে কি হলো যে আপনি এইচএসসি লেভেলে এক পরিবেশে পড়েছেন, এখন অনার্স লেভেলে তার একটা পরিবেশ, আমার কথা মতো। তো এই জায়গাতে আপনাকে আমরা মানে কিভাবে পড়াবো, কিভাবে দিক নির্দেশনা দেবো, যেগুলো পড়াবো সেগুলো আপনাদেরকে পড়তে হবে। তো আসেন আমরা এত কথা না বলে আমরা যে এই চ্যাপ্টারের যেটা মূল কনসেপ্ট হচ্ছে কি ভাইয়া, মানে ফান্ডামেন্টালে আমরা প্রথম চ্যাপ্টার পড়বো, আর প্রথম চ্যাপ্টারের মূল কনসেপ্ট হচ্ছে এলিমেন্টস অফ লজিক, অর্থাৎ যুক্তির প্রাথমিক তত্ত্ব, এলিমেন্টস অফ লজিক। তো এই চ্যাপ্টারে পড়তে গেলে আপনাদেরকে কিছু বেসিক ধারণা জানতে হবে। তো ওই বেসিক ধারণাগুলো আমরা আগে জেনে নিব, তারপর বেসিক ধারণাগুলো যখন আমরা জেনে নিব, তো ওখান থেকে যদি বেসিক আমাদের এই জিনিসগুলো আয়ত্ত থাকে, তাহলে আমরা যখন আমরা ম্যাথ করব তখন কিন্তু আমাদের এগুলো খুবই উপকারে আসবে। তো দেখেন, আমরা প্রথমে যে পড়বো এলিমেন্টস অফ লজিক। তো এলিমেন্টস অফ লজিক মানে তো আমি বললাম যুক্তি প্রাথমিক তত্ত্ব। এখন এখানে যুক্তি নিয়ে কাজ করা হবে, বিভিন্ন ধরনের যুক্তি থাকবে। তো আমরা আজকে যে বিভিন্ন প্রতীক নিয়ে আলোচনা করব, যে কোনটার প্রতীক কি। যেমন দেখেন, আমাদের যদি বলা হয় ভাইয়া 2 + 3, তাহলে আপনি কিন্তু 2 আর 3 কত করবেন? 5 করবেন, তাই না? 2 + 3 = 5। যদি এরকম বলা হয় 2 - 3, তো 2 থেকে 3 বাদ দিলে কত পাবেন? -1 পাবেন। তারপর যদি বলে 2 × 3, তো 3 দুগুণী কত? 6, 3 দুগুণী 6। তো এই যে আমাদের যে প্রতীক বা চিহ্নের কাজ কিন্তু ক্লিয়ার। দেখেন, এখানেও 2 3, এখানেও 2 3, এখানেও 2 3, কোনো পরিবর্তন নেই। বাট এই যে চিহ্ন বা প্রতীক, এই যে প্লাস, তার মানে কি করতে বলেছিল আমাদের? আমরা যখন ক্লাস 2-3 তে ছিলাম, তখন আমাদের বলেছিল যে প্লাস মানে তুমি যোগ করো, কাকে কাকে যোগ করো? এই 2 কে আর 3 কে যোগ করো। তো আমরা 2 আর 3 যোগ করলে কত পাচ্ছি? 5 পাচ্ছি। একইভাবে যদি মাইনাস থাকে, তাহলে 2 - 3, তো 2 থেকে 3 বাদ দিলে কত ভাইয়া? -1। 2 × 3, তাহলে গুণের কাজ। সেম ওয়েতে আমরা এবার নতুন কিছু প্রতীক বা চিহ্ন নিয়ে কাজ করব। আমরা যেমন 2-3 তে নতুন ছিলাম, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আলোচনা করেছি। এবার আমরা আমাদের যে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের যে চিহ্নগুলো বা প্রতীক নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আর টপিকটি থাকবে বিভিন্ন প্রতীক সমূহ। 1 নম্বর আমরা পড়বো কি ভাইয়া? এই যে এইরকম ভাবে থাকবে, এটাকে বলা হয় নেগেশন। বা নাকরণ। এটার নাম কি?
নেগেশন বা বাংলায় আমরা যদি বলি নাকরণ, নেগেশন বা নাকরণ। এখন এটার কাজ কি, এটার কাজ কি? এখন দেখেন আমরা যদি বলি ভাইয়া যে আমি ক্রিকেট খেলি, তাহলে এটা নেগেশন হবে কি, আমি ক্রিকেট খেলি না, মানে জাস্ট উল্টো উল্টো ঘটনা ঘটবে। যদি বলি আমি ভাত খাই, তাহলে নেগেশন যদি এটাকে বলা হয় তাহলে আমি ভাত খাই না। ক্লিয়ার? এবার যদি বলা হয় আমি ভাত খাই না, এটার নেগেশন কি, তাহলে উল্টো হবে কি, আমি ভাত খাই। ক্লিয়ার? এখন দেখেন মনে করি দুইটা ঘটনা, একটা পি আর একটা কিউ। এখন এরকম ঘটনা যদি ঘটে, তাহলে আমি যদি এখানে লিখি ভাইয়া আমি ভাত খাই, আমি ভাত খাই, এটা পি, তাহলে নেগেশন, নেগেশন পি মানে কি, পি এর উল্টো, পি এর নাকরণ। তো পি এর নাকরণ হবে কি, আমি ভাত খাই না, আমি ভাত খাই না। ক্লিয়ার? এবার যদি উল্টো ঘটনা বলি যে আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে, মনে করেন যে হ্যাঁ দুইটা প্রেমিক আর প্রেমিকা, একজন প্রেমিক একজন প্রেমিকা, এটা রিলেশন আছে, তাহলে কি সেখানে তো হবে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি না, এরকম কিছু না। তো এই জায়গাতে বলছে যে এই যে প্রি বা একজন বলছে আমি তোমাকে ভালোবাসি না, তাহলে এইটার উত্তর কি আসবে, এইটা নেগেশন প্রি মানে কি, উল্টো রিপ্লাই আসবে কি ভাইয়া, আমি তোমাকে ভালোবাসি। তার মানে এটা হচ্ছে বাপ্পারাজ, একতরফা প্রেম, তাই না? একজন বলে ভালোবাসি না, একজন বলে ভালোবাসি। এখন এটা যদি ঘটনা ঘটতো যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে নেগেশন পি হতো কি ভাইয়া, আমি তোমাকে ভালোবাসি না, ওই যে বাপ্পারাজের কাহিনী। এরপর আমরা বাংলায় তো বললাম ভাইয়া যে হ্যাঁ নেগেশনের কাজ কি। এখন দেখেন এখানে সাধারণত দুইটা নিয়ে কাজ করা হয়, সত্যতামান দুইটা নিয়ে কাজ করা হয়, একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে ফলস। ট্রু মানে কি সত্য, ফলস মানে মিথ্যা, হ্যাঁ মানে সত্য, না মানে মিথ্যা, এইরকম ভাবে। হ্যাঁ, তো ধরেন পি যদি ট্রু হয়, পি যদি ট্রু হয় তাহলে নেগেশন পি হবে টি এর উল্টা। তো টি এর উল্টা ভাইয়া কি, এফ মানে ফলস, তাহলে যে ফলস। একইভাবে আমরা যদি পি ফলস হয়, পি যদি ফলস হয় তাহলে বলেন উত্তরটা আপনি নিজে নিজেই করতে পারবেন। পি যদি ফলস হয় তাহলে নেগেশন কি হবে ভাইয়া, টি, নেগেশন পি হবে কি, টি। উল্টো ঘটনা সহজ ভাবে ভাই, আমি ভাত খাই, এর নেগেশন পি আমি ভাত খাই না, আমি ভাত খাই না, এটা যদি পি হয় তাহলে নেগেশন পি হবে আমি ভাত খাই। ক্লিয়ার? যদি আমরা তো সত্যতা মান দুইটা পাচ্ছি, একটা ট্রু একটা ফলস, তাই না? যদি যদি পি টি হয় অর্থাৎ পি ট্রু হয়, সত্য হয়, তাহলে নেগেশন পি হবে মিথ্যা, তার মানে ফলস। একইভাবে পি যদি মিথ্যা হয় বা ফলস হয়, নেগেশন পি হবে কি, উল্টো সত্য মানে টি ভাইয়া। তাহলে এই যে নেগেশন বা নাকরণ সেটা আমরা ক্লিয়ার, সেটা আপনি উঠাই নেবেন এখান থেকে যে আমরা কিভাবে নেগেশন, নেগেশন চিহ্নের কাজ কি, এই যে কাজ আমি আপনাকে বোঝাই দিলাম। এবার আমাদের নেগেশন চিহ্ন, আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার আপনাদের। তাহলে আমরা এটা মিটাই দিলাম। আপনারা এগুলো প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা আপনাকে প্রত্যেকটা জায়গায় এগুলো নোটস বানাতে হবে, নোটস করতে হবে। এটা হচ্ছে, এটা গেল আমাদের কি বিভিন্ন প্রতীকের যে নাকরণ বা নেগেশন। তারপরে হচ্ছে অ্যান্ড, 2 নম্বর অ্যান্ড, এটা হচ্ছে এবং, এটা মানে তো এবং আমরা বুঝি, তাই না? অ্যান্ড মানে কি, এবং। এবং দ্বারা কি করা হয় দেখেন, এবং দ্বারা যুক্ত করা হয়। যেমন বলা হয় রহিম ফুটবল খেলে, ধরেন রহিম ফুটবল খেলে আর করিমও ফুটবল খেলে, তার মানে আমরা এটাকে একসাথে যদি বলি রহিম এবং করিম ফুটবল খেলে, রহিম ফুটবল খেলে, একটা হচ্ছে রহিম ফুটবল খেলছে, আরেকটাই করিম ফুটবল খেলছে। তাহলে আমরা যদি বলি ভাইয়া এটাকে আমরা দুইবার না বলে রহিম এবং করিম ফুটবল খেলে, একই মিনিং না? একই মিনিং। তাহলে আমরা অ্যান্ড বা এবং, এটার চিহ্ন হচ্ছে এইরকম, এটার চিহ্ন হচ্ছে এইরকম টুপি চিহ্নের মতো, টুপি চিহ্নের মতোই এটা হচ্ছে এবং, এটা হচ্ছে এবং।
ক্লিয়ার? তার মানে আমাদের যদি একটা পি মনে করেন আর একটা কিউ, আর পি অ্যান্ড কিউ, এখন এই জায়গাতে যেটা আমি উদাহরণ দিলাম সেটাই লিখে দিই আপনাকে, যে রহিম ফুটবল খেলে। তাহলে পি একটা ঘটনা, যেটা কিছু কি রহিম ফুটবল খেলে। একইভাবে আমরা কিউকে যদি বলি যে করিম ফুটবল খেলে, তাহলে ভাইয়া এই যে এই চিহ্নর কাজ কি? এবং আমরা তো এখানে লিখে দিয়েছি এন্ড মানে এবং। তাহলে এই যে এবং যদি বলি এবার যে পি এন্ড কিউ, তার মানে কি পি আর কিউ কে কি যুক্ত করো। তো যুক্ত করাটাকে আমরা কিভাবে বলবো? রহিম এবং করিম ফুটবল খেলে। রহিম এবং করিম ফুটবল খেলে। রহিম এবং করিম ফুটবল খেলে। ক্লিয়ার? রহিম এবং করিম ফুটবল খেলে। রহিম এবং করিম ফুটবল খেলে। আশা করি বুঝেছি এই যে এবং এর কাজ কি সেটা তো আমরা প্র্যাকটিক্যালি জানি, কিন্তু যদি বলা হয় যে রহিম এবং করিম ফুটবল খেলে, তার মানে কি রহিমও খেলছে এবং করিমও খেলছে, তাহলে এটাকে আমরা দুইভাবে বলতে পারবো, রহিম ফুটবল খেলে এবং করিম ফুটবল খেলে। ক্লিয়ার? এখন অ্যান্ড বা এবং এর যে আমরা সত্যতা মান যেগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো দেখবেন। এখন ভাইয়া আমরা ইন্টারমিডিয়েটে যে আইসিটি পড়েছিলাম, আমরা এটা পরে করছি, ইন্টারমিডিয়েটে আমরা আইসিটি পড়েছিলাম না? তো আইসিটির মতো করে আমরা এটা পড়বো, আইসিটির মতো করেই এই অধ্যায়টা পড়বো। দেখেন আমরা আইসিটিতে পড়েছিলাম ভাইয়া, আমরা আইসিটিতে চলে যাই। বুলিয়ান অ্যালজেব্রা নামে একটা টপিক ছিল। তো বুলিয়ান অ্যালজেব্রায় যোগের ক্ষেত্রে একটা সূত্র ছিল, গুণের ক্ষেত্রে একটা সূত্র ছিল। তো যোগের ক্ষেত্রে সূত্র ছিল এরকম, যোগের ক্ষেত্রে 0 যোগ 0 সমান 0, 0 যোগ 1 সমান 1, 1 যোগ 0 সমান হচ্ছে কত 1, 1 যোগ 1 সমান 1। এগুলো উঠাই নেবেন, এগুলো কিন্তু উঠাবেন আপনি। তারপর হচ্ছে গুণের ক্ষেত্রে ছিল, গুণের ক্ষেত্রে 0 ইন্টু 0 সমান 0, 0 ইন্টু 1 সমান 0, 1 ইন্টু 0 সমান 0, 1 ইন্টু 1 সমান 1। তো দেখেন যোগের ক্ষেত্রে আইসিটিতে আমরা বুলিয়ান অ্যালজেব্রায় পড়েছিলাম, হয়তো আপনাদের অনেকের মনে আছে, কারণ আপনারা তো সদ্য এইচএসএল থেকেই এসেছেন এখানে। তো দেখেন 0 আর 0 ভাইয়া যোগের ক্ষেত্রে এটা ছিল ওয়ার গেট, এটা ছিল ওয়ার গেট, আর গুণের ক্ষেত্রে ছিল অ্যান্ড গেট। তো দেখেন 0 আর 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1, 1 যোগ 0 সমান 1, 1 আর 1 যোগ করলে, সরি এখানে 0 না, 1 আর 1 যোগ করলে 1 হতো। তো দেখেন এই যে সূত্রটা আপনি একটু মডিফাই করেন, এটা সূত্র ছিল, তো আমরা সূত্রগুলো তৈরি করাই না, আমরা সূত্রগুলো তৈরি না করে আমরা এভাবে পড়েছিলাম। দেখেন যোগের ক্ষেত্রে ভাইয়া ওয়ার গেট, যেটা ওয়ার গেট, আমরা কিন্তু এখানে ওয়ারও পড়বো, একটু পর ওয়ারও পড়বো। তো দেখেন যদি যোগের ক্ষেত্রে ভাইয়া একটা 1 দেখতে পাই, একটা 1 দেখতে পাই, তাহলেই উত্তর 1, তাহলেই উত্তর 1। দেখেন এগুলোর ভিতর কি কোনো 1 আছে? তাহলে উত্তর 1 কেন হবে? 0 হলো। এই যে এখানের ভিতরে 1 আছে না, 1, তাই উত্তর 1। 1 আছে 1, 1 আছে 1, কতটা 1 আছে এটা আমার দেখার দরকার নাই। এখন যদি আমাকে বলা হয় ভাই 0 যোগ 0 যোগ 0 যোগ 1 সমান কত, আমি ডিরেক্ট 1 বলে দেবো। কেননা ভাইয়া আমরা বললাম যে 1 হইলেই 1, যোগের ক্ষেত্রে 1 হইলেই 1, আর যোগটা কোন গেটে ছিল? ওয়ার গেট। ওয়ার মানে কি? যোগ করা হতো। তো যোগ 1 হলেই 1, কতটা 1 আমার দেখার দরকার নাই। এখন যদি বলা হয় 1 যোগ 1 যোগ 1 যোগ 1 সমান কত, তাও 1, তাও 1। ক্লিয়ার? তাহলে আমরা এইটুকু মনে রাখবো, যোগের ক্ষেত্রে 1 হলে 1। আমরা যখন এই যে সূত্রগুলো লিখছি না, সূত্রগুলো লেখার পর আমরা লিখে দিব কি ভাইয়া, যে এনবি দিয়ে, যে যোগের ক্ষেত্রে 1 হলেই 1, যোগের ক্ষেত্রে 1 হলেই 1, কতটা 1 এটা আমার দেখার দরকার নাই। যদি 1 দেখতে পাই উত্তর 1, কোনো কথা নেই। এরপর দেখেন গুণের ক্ষেত্রে, আমরা গুণের ক্ষেত্রে চিন্তা করি, গুণের ক্ষেত্রে অ্যান্ড, যেটা অ্যান্ড বলা হয়, আমরা যে অ্যান্ড লিখছি না, তাহলে এটা হচ্ছে গুণ। এটা হচ্ছে গুণের ক্ষেত্রে কি ছিল ভাইয়া, এই যে সূত্র 0 ইন্টু 0 সমান 0, এগুলো কিন্তু থিওরি ছিল। 0 ইন্টু 0 সমান 0, 0 ইন্টু 1 সমান 0, 1 ইন্টু 0 সমান 0, 1 ইন্টু 1 সমান 1। তাহলে দেখেন এবার আপনি এটাকে যদি একটু ক্লিয়ার করেন, 0 গুণের ক্ষেত্রে 0 হলে 0,
গুণের ক্ষেত্রে 0 হলো 0। দেখেন 0 আছে তার মানে 0, 0 আছে তার মানে 0, 0 আছে 0, 0 নাই তাহলে 1। তাহলে আমি এটুকু বললাম, তাহলে এখানে কি লিখবো যে গুণের ক্ষেত্রে 0 হলেই 0। আমি কি বোঝাতে পেরেছি? গুণের ক্ষেত্রে 0 হলে 0। তাহলে ভাইয়া সূত্রগুলো এখন কিছুই আমরা মুখস্থ করি নাই, আমরা সূত্র মুখস্থ করতেও বলবো না, জাস্ট এইটুকু মনে রাখলাম যে যোগটা কিসের কাজ? অর গেটের কাজ। এবং গুণটা কিসের কাজ? অ্যান্ড গেটের কাজ। যোগের ক্ষেত্রে আমরা যদি 1 দেখতে পাই তাহলে উত্তর 1, আর গুণের ক্ষেত্রে যদি আমরা 0 দেখতে পাই তাহলে 0, সেটা হচ্ছে অ্যান্ড গেট। ক্লিয়ার? এখন দেখেন আমরা এই যে এগুলো তো আইসিটিতে পড়েছি, এখন এগুলো তো আমরা ফান্ডামেন্টালি আর আইসিটি নাই, হ্যাঁ, কিন্তু আমরা জাস্ট এটাকে ওটার সাথে কম্পেয়ার করে পড়বো। দেখেন আমরা যদি এখানে খেয়াল করি, 0 মানে ফলস, 0 মানে ফলস, আর 1 মানে ট্রু। এখন 0 মানে কিছু নাই, কিছুই তো নাই, তাহলে কি মিথ্যা, আর 1 মানে কি সত্য। নাম্বার 1 সাকিব খান, তাই না? আর 0 মানে তো 0 আন্ডা। তাহলে দেখেন এই যে 0 মানে আমরা ফলস যোগ ফলস সমান কত? 0 হচ্ছে ফলস যোগ 1 হচ্ছে ট্রু সমান কত? 1 হচ্ছে ট্রু যোগ ফলস সমান কত? ট্রু যোগ ট্রু সমান কত? এরকম হতে পারে। তারপরে ফলস ইন্টু এফ সমান এফ ইন্টু টি সমান টি ইন্টু এফ সমান টি ইন্টু টি সমান। আমাদের কিন্তু আমরা যখন ম্যাথগুলো করবো তখন আমাদের এইগুলো থাকবে না, এইগুলো থাকবে না, এইগুলো থাকবে না, জাস্ট এগুলো থাকবে। এই যে আমরা এগুলো মিটাই দিলাম, এগুলো এখন আমাদের নাই, আমাদের এই যে এই জিনিসগুলো। এখন ভাই আমি একটুকু বললাম যে এফ মানে 0 আর ট্রু মানে সত্য 1। তাহলে এবার দেখেন এই যে আমরা জানি যোগের ক্ষেত্রে 1 হইলে 1, যোগের ক্ষেত্রে 1 হইলে 1, আর 1 মানে টি। তো দেখেন এই দুটার ভিতরে কোনো 1 নেই, তার মানে কি যোগের ক্ষেত্রে 1 হইলে 1, না হইলে 0। তাহলে 0, এখানে তো কোনো 1 নেই, তার মানে 0 হলে কি ফলস, মানে এফ। এই যে টি আছে না, টি মানেই তো 1, টি থাকলেই টি মানে 1 থাকলেই 1। এই যেখানে লিখেছিল না যোগের ক্ষেত্রে 1 হইলেই 1, তাহলে 1 এর জায়গায় আমরা বলতে পারবো না ভাইয়া টি হলেই টি, আর গুণের ক্ষেত্রে ফলস হলেই ফলস। আমি বুঝাতে পেরেছি? তাহলে যে টি নাই তাই এফ। এই যে টি আছে তার মানে কি টি আছে টি আছে টি। ক্লিয়ার? এই যে এখানে দেখেন আমরা গুণের ক্ষেত্রে 0 হলে 0, তাহলে যে এফ আছে মানে এফ আছে মানে এফ আছে মানে এফ আছে মানে এফ। এই যে সূত্রগুলো আপনি লিখে নেবেন। তো আমাদের যেটা এখন বোঝানো, আপনাকে আইসিটিতে নিয়ে গেছিলাম আমি, জাস্ট এই জিনিসগুলো যেন সহজ হয়। আমি এখানে বুঝাইতে পারতাম যে টি হলে টি, এফ হলে এফ। আমরা মুখস্থ করবো না। এখন দেখেন যদি পি একটা ঘটনা টি হয় আর কিউ যদি এফ হয় তাহলে কি ঘটনা ঘটতে পারে? দেখেন আমরা বলেছিলাম ভাইয়া এই যে অ্যান্ড, এটা হচ্ছে কি অ্যান্ড না? এই যে অ্যান্ড মানে এবং, এর এবং কার কাজ করবে? যোগের না গুণের? ওয়ার মানে যোগ করা, এবং মানে গুণ করা, তাহলে এখানে গুণ বুঝাবে, গুণ। তাহলে আমরা যদি গুণ করি তাহলে গুণের ক্ষেত্রে কি লেখা ছিল? 0 হলে 0, তাহলে এই যে ভাইয়া 0, এফ মানে 0 হলে 0 মানে কত? এফ। তারপর এফ, এটা যদি পি এফ হয় কিউ টি হয় তাহলে অ্যান্সার কত হবে বলেন? এফ হবে। আপনি নিজেই বুঝে গেছেন এফ হবে, কেননা এই যে এটা 0 হলে 0 গুণের ক্ষেত্রে, আর এবং হচ্ছে এই যে এটা হচ্ছে গুণের কাজ করবে, অ্যান্ড গেট যেটাকে বলতাম। এবার এটাও ট্রু, দেখেন এক আছে না, তাহলে এটা হবে কত? ট্রু। তারপরে এফ এটা হবে ফলস, এটা হবে ফলস। এটা হবে ফলস। তো এই যে এই জিনিসগুলো আমরা বুঝে গেছি সূত্রে কিভাবে এখানে আপনাকে বানাতে হবে। তো এই যে মানগুলো বসার একটা সিস্টেম আছে, এই মানগুলো আমরা বসার সিস্টেম আছে, সিস্টেমটা আমরা কিভাবে বসাবো দেখেন। আমরা এখানে ইনপুট হচ্ছে দুইটা, একটা পি একটা কিউ, আর আউটপুট হচ্ছে কি? পি এন্ড কিউ। তো দেখেন আমরা এখান থেকে শুরু করব, একটা টি একটা এফ, একটা টি একটা এফ, একটা টি একটা এফ। এখন এখানে মোট কতটি ঘর হবে এটা নির্ণয় সূত্র ছিল, আমরা এগুলো আইসিটি তে পড়েছিলাম ভাইয়া, 2 টু দি পাওয়ার n,
2 টু দি পাওয়ার n। এখন এখানে দেখেন পি আর কিউ, তাহলে এখানে মোট কয়টা? দুইটা না, মোট দুইটা। তাহলে হতো কি 2 আর n এর মান 2, তাহলে 2 পাওয়ার 2 মানে কত? 4টা আর একটা লিখার জন্য, একটা উপরে লিখার জন্য, তাহলে কয়টা হলো? 5টা। তাহলে আপনাকে 5টা ঘর টানতে হতো। একটা, এই যে এটা তো আমরা বাদ দিচ্ছি, এটা তো আপনাকে জাস্ট বোঝার জন্য এটা আমরা আর এটা জাস্ট বোঝানোর জন্য আমরা দিয়েছিলাম। এবার এই যে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা আমরা টেনে নিলাম। এখন এটা যদি আমরা অ্যান্ড গেটের সাহায্যে করি, তো এখানে আমরা এভাবে বসাবো ভাইয়া, একটা টি একটা এফ, টি এফ এভাবে চলতে থাকবে, একটা টি একটা এফ, একটা টি একটা এফ, একটা টি একটা এফ এভাবে চলতে থাকবে। এর আগে একটা টি বসিয়েছি, এর আগে কয়টা বসাবো? 2টা টি। এই যে আমরা পড়েছিলাম না মেমোরি 1GB 2GB 4GB 8GB 16GB 32GB, কখনো কি আপনি দেখেছেন 3GB বা 5GB বা 6GB বা 7GB? এগুলো নাই। তাহলে আমরা এভাবে বসাবো, একটা টি একটা এফ, একটা টি একটা এফ, যতগুলো ঘর থাকবে একের ডাবল কত? দেখেন মেমোরিগুলো ডাবল আকারে হয়, একের ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16। তাহলে আমরা ডাবল করে যাবে। তো দেখেন এখানে আমরা একটা টি একটা এফ, একটা টি একটা এফ, একটা টি বসাইছি। এবার একের ডাবল কত? 2, তাহলে হবে কি ভাইয়া? 2টা টি 2টা এফ। আরো যদি ঘর থাকে নিচে 2টা টি 2টা এফ, 2টা টি 2টা এফ, এগুলো আমরা ম্যাথ করব। আর এদিকে আরো যদি ঘর থাকে তাহলে 2টা টি বসিয়েছি না, তারপর 2 এর ডাবল কত ভাইয়া? 4, 4টা টি 4টা এফ, এভাবে করে চলতে থাকবে। তো এবার এই যে অ্যান্ডের কাজ কি? গুণ করা। অ্যান্ড মানে কি ভাইয়া? গুণ করা। তো গুণের সময় কি আমরা জানি? এফ হলে এফ, মানে 0 হলে 0। তো দেখেন এই যে এই দুটা 0 কি? দুটা তো 0 না, তাহলে কি 0 হবে না? 1 মানে কত? 3। এই যে এফ আছে তার মানে কি 0 এফ, এই যে 0 আছে তার মানে কি এফ 0, এই যে 0 আছে তার মানে 0। আশা করি আপনাদেরকে যে অ্যান্ড যেটা বা এবং এর কাজ, অ্যান্ডের যে চিহ্ন বা এবং এর কাজ যেটা, সেটা আমরা বোঝাতে পেরেছি। এরপর আমরা পড়বো অর। এরপর আমরা পড়বো 3 নম্বর যেটা অর, এটা মানে অথবা, এটা মানে হচ্ছে অথবা। দেখেন আমাদের একটা উদাহরণ দিই আগে, উদাহরণ দিলে আপনারা বাংলা ভাবে যদি দিই তাহলে বেশি বুঝবেন। একটা পি কিউ, আর এটা চিহ্ন হচ্ছে এরকম, এটা চিহ্ন হচ্ছে উল্টোটা। অ্যান্ড হচ্ছে কি নিচের দিকে, আর ও আর হচ্ছে উপরের দিকে। তো পি কিউ, আর এখানে হবে কি পি অর কিউ। তাহলে যদি এরকম বলা হয় যে টু, ধরুন পি একটা 2 মৌলিক সংখ্যা বলে পি দাবি করছে যে 2 মৌলিক সংখ্যা, আর এখানে 2 মূলদ সংখ্যা, 2 মৌলিক সংখ্যা আর 2 মূলদ সংখ্যা। আসলে কিন্তু 2 মূলদ মানে 2 মৌলিক সংখ্যা আর 2 মূলদ সংখ্যা। তাহলে এটাকে আমরা বলতে পারবো 2 মৌলিক সংখ্যা অথবা 2 মৌলিক সংখ্যা অথবা সরি এখানে 2 অমূলদ। নাহলে যদি মূলদ হয়, দেখেন 2 কিন্তু মৌলিক সংখ্যাও, আবার 2 কিন্তু মূলদ সংখ্যাও, তাহলে আমরা কি বলতে পারবো? 2 মূলদ সংখ্যা এবং মৌলিক সংখ্যা দুটো একসাথে, জাস্ট এই জায়গাতে একটু অমূলদ হবে, এখানে অমূলদ। 2 মৌলিক সংখ্যা অথবা অমূলদ সংখ্যা। দেখেন পি বলছে যে 2 মৌলিক সংখ্যা, পি বলছে 2 মৌলিক সংখ্যা, আবার কিউ বলছে না 2 অমূলদ সংখ্যা। তার মানে দেখেন 2 কিন্তু মৌলিক সংখ্যা, এটা আমরা জানি, আর 2 অমূলদ সংখ্যা না, 2 হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে এটা আমরা জানি, তারপর আমরা বলে দিব যে হ্যাঁ, যেহেতু পি বলছে মৌলিক সংখ্যা, কিউ বলছে মূলদ সংখ্যা, তাহলে দুটোর ভিতরে যে কোনো একটা ভুল আছে। তাহলে হয় 2 মূলদ অথবা 2 হয় 2 মৌলিক সংখ্যা অথবা 2 অমূলদ সংখ্যা। এই জন্য আমরা বলছি 2 মৌলিক সংখ্যা অথবা অমূলদ সংখ্যা, এই দুটোর ভিতরে একটা হবেই, হয় মূলদ আর না হলে মৌলিক। আমরা কাউকেই মানে হতাশ করলাম না, হ্যাঁ দুজনেই ঠিক আছে। যদি হয় তাহলে মূলদ হতে পারে অথবা না সরি অমূলদ হতে পারে অথবা কি মৌলিক হতে পারে। জাস্ট এটা আপনার উদাহরণ। এবং এখন আমরা চলে যাই যে সত্যতা মানগুলোতে। দেখেন পি কিউ, আর এখানে
অর, যেটা উপরের দিকে থাকবে অর। তো এটা এটা হচ্ছে সাধারণত যোগের কাজ করবে। এটা কার কাজ করবে? যোগের কাজ করবে। তো যোগের ক্ষেত্রে আমরা বললাম না অন হইলেই অন, অন হইলেই অন, এটা আমরা কিন্তু পড়েছি। তো দেখেন এবার আমরা এই পি আর কিউ ইনপুট হচ্ছে দুইটা দুইটা, তাহলে 2 টু দি পাওয়ার n, 2 n এর মান কত? 2, 2 পাওয়ার 2 মানে কত হয়? 4টা, আর একটা লেখার জন্য 5টা। তাহলে যে একটা হয়েছে, দুইটা, তিনটা, চারটা, 5টা। এই যে এখন দেখেন আমরা কিভাবে পড়েছিলাম, আমরা পড়েছিলাম না আমরা এখান থেকে শুরু করব, এখান থেকে শুরু করব। তো এখান থেকে একটা টি একটা এফ, একটা টি একটা এফ, একটা টি একটা এফ, একটা টি একটা এফ, এভাবে চলতে থাকবে। তাহলে দেখেন একটা টি একটা এফ, একটা টি একটা এফ, একটা টি একটা এফ, একটা টি একটা এফ, এভাবে চলতে থাকবে। আমরা যেটা বুঝাইলাম। এবার একের ডাবল কত ভাইয়া? এই যে একটা টি, একের ডাবল 2, তার মানে কয়টা হবে? দুইটা টি দুইটা এফ, দুইটা টি দুইটা এফ। আরো যদি ঘর থাকতো দুইটা টি দুইটা এফ, দুইটা টি দুইটা এফ। আর এদিকে যদি আরো ঘর থাকতো তাহলে দুইটা টি বসিয়েছি না, 2 এর ডাবল কত ভাইয়া? 4টা, তার মানে হয়তো কত? 4টা টি। মনে করেন এদিকে আরো ঘর আছে, তাহলে হয়তো কত? 4টা টি 4টা এফ। ক্লিয়ার? এখন এই যে পি ওয়ার কিউ, ওয়ার এর মান, ওয়ার মানে কি ভাইয়া? যোগ করা। ওয়ার মানে যোগ করা, কাকে কাকে? পি কে আর কিউ কে যোগ করা। তো আমরা পি কে কিউ কে যোগ করি। যোগের ক্ষেত্রে আমরা জানি 1 হইলেই 1, 1 মানে টি, তার মানে টি হইলেই টি। এই যে টি টি আছে তার মানে টি, টি মানে টি, দুটোর ভিতর টি আছে তার মানে টি, দুটোর ভিতর টি আছে না, দুটোর ভিতর টি নাই, তাহলে কি হলো? 0। তাহলে আমরা এখন যে তিনটা প্রতীকের কাজ শিখলাম, একটা হচ্ছে কি ভাইয়া? নেগেশন মানে নেগেটিভ, একটা হচ্ছে অ্যান্ড মানে কি যেটা গুণের কাজ করবে, আর এটা হচ্ছে ওয়ার যেটা কি কাজ করবে? যোগের কাজ করবে। তো আমাদের যে তিনটা প্রতীক বা তিনটা প্রতীকের যে কাজ, সেই কাজগুলো আমরা পড়লাম। এখন পড়বো আমরা একমুখী শর্তায়ন। শর্তায়ন, তবে একমুখী শর্তায়ন। একমুখী একমুখী শর্তায়ন, এটা চিহ্ন হচ্ছে এভাবে, দুই ভাবে থাকতে পারে, একমুখী অথবা এটা থাকতে পারে। একমুখী শর্তায়ন, একমুখী মানে কি? মুখ একদিকে থাকবে। আর দ্বিমুখী শর্তায়ন মানে কি ভাইয়া? দ্বিমুখী, তার মানে কি? এদিকেও মুখ থাকবে, এদিকেও মুখ থাকবে। ক্লিয়ার? আর একমুখী মানে একদিকে থাকবে। তাহলে আমরা কিভাবে পড়লাম ভাইয়া? আমরা যে তিনটা জিনিস পড়েছি, এটা নেগেশন মানে কি? না করবে, এন্ড মানে কি? গুণ করবে, আর গুণের ক্ষেত্রে 0 হলে 0 মানে এফ হলেই এফ, আমরা এফ দেখতে পাইলে অ্যান্সার এফ। ক্লিয়ার? তারপর ওয়ার মানে কি? যোগ, যোগের ক্ষেত্রে কি জানি? টি হলে টি, সত্য মানে 1 হইলে 1, তাহলে টি হইলে টি। এখন আমরা পড়বো কি? শর্তায়ন, তবে এটা কি? একমুখী শর্তায়ন। এর কাজ কি? যদি ডট 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 তবে দ্বারা যুক্ত করা, তবে যদি ডট ডট তবে দ্বারা যুক্ত করা, যদি ডট ডট তবে দ্বারা যুক্ত করা, এর কাজ। তাহলে চিহ্নটা কি? একমুখী শর্তায়ন হচ্ছে কি? মুখ একদিকে থাকবে, মুখ একদিকে থাকবে, এবং এর কাজ হচ্ছে কি? যদি ডট ডট তবে দ্বারা যুক্ত করা। যেমন দেখেন পি একটা ঘটনা, কিউ একটা ঘটনা, আর এটাকে আমরা বলতে পারবো পি একমুখী শর্তায়ন কিউ, দুই ভাবে থাকতে পারে, পি একমুখী শর্তায়ন কিউ। পি যদি হয় তুমি ভালো করে পড়ালেখা করো, তুমি ভালো করে পড়ালেখা করো। কিউ, পি একটা ঘটনা যেটা হচ্ছে তুমি ভালো করে পড়ালেখা করো, কিউ ভালো রেজাল্ট করবে। কিউ হচ্ছে ভালো রেজাল্ট করবে। তার মানে এটাকে আমরা যদি এবার যুক্ত করতে চাই, একমুখী শর্তায়নে যুক্ত করতে চাই, তাহলে এরকম দাঁড়াচ্ছে যে যদি তুমি, দেখেন এটা একটা নর্মাল ঘটনা ভাই, যে যদি তুমি পড়ালেখা করো তবে ভালো রেজাল্ট করবেই, তাই না? তাহলে এখানে পি বলছে তুমি ভালো করে পড়ালেখা করো, কি বলে? ভালো রেজাল্ট করবে। এখন এইটাকে যদি আমরা একসাথে বলতে চাই ভাইয়া, যে যদি তুমি পড়ালেখা করো তবে ভালো রেজাল্ট করবে। যদি তুমি পড়ালেখা করো তবে ভালো রেজাল্ট করবে।
তাহলে আমরা এই যে যেটা বাংলা সেটা বুঝে গেছি। এখন এই যে ইমপ্লাইজ যে একমুখী শর্তায়নের কাজ কি, এই যে এটা ছিল কি যদি তবে দ্বারা একটা বাক্যকে যুক্ত করা, দুটা বাক্যকে যুক্ত করা। তো তুমি ভালো করে পড়ালেখা করো, ভালো রেজাল্ট করবে। তো এটাকে আমরা যদি তবে দ্বারা যদি যুক্ত করি, যদি তুমি ভালো করে পড়ালেখা করো তবে ভালো রেজাল্ট করবে। এখন আমাদের এক্সামে কিভাবে আসবে ভাইয়া? আমাদের এক্সামে আসবে এই যে বাংলা লেখাটা, এই এক্সামে আমাদের বাংলা লেখাটা আসবে। এখন এইটাকে আপনাকে বুঝতে হবে, এই যে যদি যুক্ত আছে না, যদি ডট ডট তবে, যদি ডট ডট তবে যদি এরকম যুক্ত থাকে তাহলে পি ইমপ্লাইজ কিউ। তাহলে তুমি পড়ালেখা করো, এটা কি পি, তাহলে আমরা পি বসাবো, ভালো রেজাল্ট করবে, ভালো রেজাল্ট করবো, কিউ বসাবো। এবার দেখেন এই বাক্যটা যদি তবে দ্বারা যুক্ত আছে। এখন আমাকে মনে রাখতে হবে যদি তবে কোন চিহ্ন দ্বারা যদি তবে হয়, যদি ডট ডট তবে কোন চিহ্ন দ্বারা ভাইয়া? একমুখী শর্তায়ন চিহ্ন দ্বারা। তাহলে আমরা একমুখী শর্তায়ন করে দিলাম, বুঝা গেছে? এবার দেখেন আমরা একমুখী শর্তায়নে কিভাবে করব। তাহলে আমরা যে মানগুলো বসাবো, একটা টি, একটা এফ, একটা টি, একটা এফ, একের ডাবল কত? 2, তার মানে আমরা কি বসাবো ভাইয়া? দুইটা টি, দুইটা এফ। এবার আমরা এগুলো একটু অন্য নিয়মে আমরা মনে রাখবো। আমরা এর আগের গুলাতে তো বুঝেছি, এর আগের গুলো আইসিটি দেখেছি। এখন এই জায়গায় একমুখী শর্তায়নে টি এফ থাকলে এফ, একটু মনে রাখবো, টি এফ থাকলে লিখে নেন, টি এফ থাকলে এফ, অন্যথায় টি। এই যে এই একটা লাইন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে টি এফ থাকলে এফ, টি এফ এফ, অন্যথায় টি। ক্লিয়ার? আগে টি থাকতে হবে। এখন মনে করেন ধরেন এফ আর টি আছে, বলেন এটা কি টি এফ? এটা কি টি এফ? টি এফ থাকলে টি, সরি টি এফ থাকলে এফ, টি এফ থাকলে এফ, এটা তো টি এফ না, এটা কি এফ টি। তাহলে এফ টি থাকলে তো টি হবে না, এফ হবে না। তাহলে আমরা টি এফ, দেখেন এবার এইটাকে টি এফ, টি এফ হইতে হবে। তাহলে টি এফ থাকলে এফ, অন্যথায় টি। তাহলে টি এফ যেহেতু না, সেহেতু কি হলো? টি হলো। তারপর দেখেন টি এফ, এই যে দেখেন টি এফ, টি এফ, টি এফ থাকলে এফ, তাহলে টি এফ থাকলে ভাইয়া কি এফ, এফ টি, এফ টি, এটা কিন্তু টি এফ না, এটা কিন্তু টি এফ না, এফ টি, টি এফ থাকলে এফ, তাহলে এটা তো টি এফ না, সেহেতু আমরা টি দিয়ে দিলাম। টি এফ না, এটা কি টি এফ? টি এফ না, টি এফ থাকলে এফ, অন্যথায় টি, তাহলে এটা যেহেতু টি এফ না, আমরা অন্যথায় টি দিয়ে দিলাম। এই যে একটা লাইন, এই লাইনটা মনে রাখলে আপনার শেষ। একমুখী শর্তায়নে আমরা এবার মনে রাখবো যে নোট করবো, একমুখী শর্তায়নে টি এফ থাকলে এফ, অন্যথায় টি, অন্যথায় টি। এবার আসেন আমাদের দ্বিমুখী শর্তায়ন। আমরা এটা একমুখী পড়লাম, এবার বলবো কি ভাইয়া? দ্বিমুখী শর্তায়ন। দ্বিমুখী শর্তায়ন, দ্বিমুখী মানে কি? এর মুখ থাকবে দুই দিকে, এটা চিহ্ন, অথবা দেখেন দুইমুখী, দুই দিকে মুখ আছে, এটাকে বলবো আমরা কি? দ্বিমুখী শর্তায়ন। তো দ্বিমুখী শর্তায়নের কাজ হচ্ছে কি? যদি এবং কেবল যদি দ্বারা যুক্ত করা, কেবল যদি এবং কেবল যদি দ্বারা যুক্ত করা। যদি কোনো সেন্টেন্সে বা কোনো বাক্যে যদি এবং কেবল যদি যারা যুক্ত থাকে, তাহলে আমরা দ্বিমুখী শর্তায়ন দিব। যেমন একটু আগে আমরা পড়লাম যদি ডট ডট তবে, যদি ডট ডট তবে এরকম যুক্ত থাকলে আমরা কি? একমুখী শর্তায়ন দিতাম। আর যদি এবং কেবল যদি থাকে, তাহলে এটাকে আমরা কি? দ্বিমুখী শর্তায়ন দিব। দেখেন আমরা যদি একটা ঘটনা বলি, পি রহিম অপেক্ষা করিম বড়, রহিম অপেক্ষা করিম বড়। তাহলে এটাকে আমরা আবার লিখতে পারবো যে করিম অপেক্ষা, এটা যেমন কিউ, করিম অপেক্ষা রহিম ছোট, তাই না? রহিম অপেক্ষা করিম যদি বড় হয়, রহিম অপেক্ষা করিম বড়, তাহলে করিম অপেক্ষা রহিম কি ছোট হবে? মানে এখানেও দেখেন করিম বড়, এখানেও করিম বড়, জাস্ট কথাটা আলাদা। তাহলে এবার আমরা এটাকে যদি এভাবে করি, পি দ্বিমুখী শর্তায়ন কিউ, তাহলে এবার আমরা লিখবো রহিম অপেক্ষা, প্রথমটা লিখবো রহিম অপেক্ষা
করিম বড় হবে যদি এবং কেবল যদি এইটা করিম অপেক্ষা রহিম ছোট হয়। তাহলে এটা, আর আমাদের এক্সামে কিন্তু এই যে বাংলা লেখাগুলো আসবে না, আমাদের এক্সামে এইটা আসবে, এইটা। তো দেখেন রহিম অপেক্ষা করিম বড়, তো রহিম অপেক্ষা করিম বড় এটাকে কি লিখেছি দেখেন, পি হচ্ছে রহিম অপেক্ষা করিম বড়, তার মানে আপনাকে পি লিখতে হবে। তারপর করিম অপেক্ষা রহিম ছোট, করিম অপেক্ষা রহিম ছোট, এটা কিউ। এবার দেখবো যে সেন্টেন্সটা কি দ্বারা যুক্ত আছে, এবং দ্বারা যুক্ত থাকলে অ্যান্ড, অথবা দ্বারা যুক্ত থাকলে ওয়ার, যদি ডট ডট তবে দ্বারা যুক্ত থাকলে একমুখী শর্তায়ন। আর যদি বলা হয় যে না যদি এবং কেবল যদি, দেখেন এবার কি লেখা আছে, যদি এবং কেবল যদি, তার জন্য আমরা কি পাই দিব, দ্বিমুখী শর্তায়ন। আমরা যখন এগুলো ম্যাথ করব তখন এগুলা ক্লিয়ার ভাবে বুঝবো। এবার এইটা গেল। এখন আমরা যদি এটার সত্যতা মান দিয়ে বসাই, ধরেন এটা টি, একটা টি এফ, একটা টি একটা এফ, এভাবে তো চলে তাই না। এবার একটা টি বসাইছি, এবার কয়টা টি হবে ভাই, দুটা টি, দুইটা টি দুইটা এফ। এখন আমরা এটা কিভাবে এখন করব, এখানে আমরা মনে রাখবো দ্বিমুখী শর্তায়ন মানে কি ভাইয়া, দ্বিমুখী শর্তায়ন মানে কি, দুই দিকে থাকবে। আমাদের গ্রাম্য সমাজে বা আমাদের বাংলাদেশে এই প্রেক্ষাপটে বেশি থাকে না, যে একটা মানুষ দুই দিকে থাকে, দুই দিকে থাকলে কি দুমুখ চাপ বলে না, যে ঝগড়া লাগাই দিল, এদিকেও আছে এদিকেও আছে, এক কথায় দুই নৌকা দিয়ে পা দিয়ে আছে, এরকমকে দ্বিমুখী চাপ বলে। দুই মুখী, দুই দিকেই থাকবে, তার মানে কি দুই দিকে একই রকম হলে ওটা বসবে, দুই দিকে একই রকম হলেই টি বসবে, টি বসবে। দেখেন দুটোই একই রকম, এটাও টি এটাও টি, দুটোই একই রকম না, দুটো একই রকম হওয়ার কারণে টি। দুই মানে এরকম বোঝায় না যে যারা দুই দিক দুই মানে আমাদের সামাজিক প্রেক্ষাপটে দুই দিকে যারা থাকে, দুই দিকে পা দিয়ে থাকে, তারাই কিন্তু দেখা গেল একেও তাল দিল একেও তাল দিল, কিন্তু ও জিতে যায়, কিন্তু আসলে ও জিতে না, কিন্তু দেখা গেল যে দিন শেষে উনি জিতে যায়। তো তার মানে কি দুটোই যদি একই রকম হয় তাহলে ও জিতবে, মানে টি হবে, দুটোই একই রকম হলে ও জিতবে। তো দেখেন এই যে দুটোই একই রকম, ও জিতেছে। দুটোই কি একই রকম, দুটো একই রকম না, সেহেতু ও হেরে গেছে, হেরে গেলে কি ফলস। এই দুটো কি একই রকম, এই দুইটা তো একই রকম না, তাহলে হেরে গেল, ফলস। এই দুইটা একই রকম না, দেখেন এই দুইটা একই রকম, তার ও জিতে যাবে, তার মানে কি টি, তার মানে টি। তাহলে এটা আমরা এভাবে লিখবো ভাইয়া, যে দুটোই যদি একই রকম হয় তাহলে টি, অন্যথায় ফলস। আর আমরা এই যে আমি আপনাকে যে উদাহরণটা দিলাম, এভাবে আপনি সহজ, দ্বিমুখী সাপ, দুই দিকে যারা থাকবে তারা জিতে যাবে, তাহলে দুটো একই রকম হলে জিতবে, আর যদি দুইটা দুই রকম হয় তাহলে হেরে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা যেগুলো আমরা আপনাকে যে পাঁচটা পড়ালাম, এই পাঁচটা প্রতীকের কাজ, প্রত্যেকটা প্রতীকের বর্ণন ডিটেল সহকারে কিন্তু আমরা পড়াইছি আপনাকে। তাই আমাদের এই ক্লাসগুলো হবে একেবারে জিরো থেকে। আপনাকে দেখেন এই পুরো ক্লাসে একবারে আমি ক্লাসটা 5 মিনিটে শেষ করে দিতে পারতাম, আপনাকে বলে দিতাম যে হ্যাঁ এটার কাজ এটা, এটার কাজ এটা, কিন্তু দেখেন আপনি বিস্তারিতভাবে কতটা বোঝানো হলো, যেন আপনি ম্যাথে যখন করতে যাবেন তখন যেন আপনার কাছে এগুলো ইজি মনে হয়। তো দেখেন আমরা যে আপনাদের আমি আবারও একটা রিভিশন বলে দিই যে আজকে আমরা কি পড়লাম। আমরা প্রথমে পড়েছিলাম নেগেশন। নেগেশন মানে কি ভাইয়া, নেগেশন মানে না করণ, তার মানে কি পজিটিভকে নেগেটিভ করবে, নেগেটিভকে পজিটিভ করবে, এটাই ছিল নেগেশনের কাজ। অ্যান্ড এর কাজ কি ছিল, অ্যান্ড হচ্ছে দুইটা মানে বাক্যকে এবং দ্বারা যুক্ত করবে। আর অ্যান্ড এর যে গাণিতিক এক্সপ্রেশনের গাণিতিক কাজগুলো কি ছিল, যে অ্যান্ড এর ক্ষেত্রে 0 হইলে 0 মানে এফ হইলে এফ, এফ মানে 0 ছিল আর 1 মানে 3 ছিল, 0 হইলে 0 মানে এফ হইলে এফ, এটা গেল। তারপর 3 নম্বর ছিল কি ওয়ার, মানে কি অথবা, একটা সেন্টেন্সকে অথবা দ্বারা যুক্ত করলেই আমরা সেটা পাবো ওয়ার। ওয়ারের ক্ষেত্রে কি ছিল, 1 হইলে 1, 1 বলতে কি টি, টি হইলেই টি, ঠিক আছে। তারপর গেল আমাদের কি একমুখী শর্তায়ন। একমুখী শর্তায়ন হচ্ছে কি যদি ডট ডট তবে দ্বারা যুক্ত করা হবে, তো যদি ডট ডট তবে দ্বারা যুক্ত করলে একমুখী শর্তায়ন দ্বারা যুক্ত করা হয়। আর একমুখী শর্তায়নের কাজ হচ্ছে যে টি এফ যদি থাকে তাহলে ফলস, টি এফ টি এফ, টি এফ থাকলে এফ, অন্যথায় টি। দ্বিমুখী শর্তায়ন আমরা পড়লাম কি দুই দিকে থাকবে, যারা দুই দিকে থাকবে তারাই জয়ী হবে, অর্থাৎ টি টি থাকলে টি, এফ এফ থাকলে টি, অন্যথায় ফলস। তাহলে এই যে বেসিক ক্লাস, অবশ্যই আপনারা বেসিক ক্লাসটি দেখবেন, বেসিক ক্লাস দেখলে আমরা পরবর্তী ম্যাথগুলো দেখবেন, আমি জাস্ট একটা বুঝিয়ে দিব, আপনি তারপর এগুলো নিজে নিজে করতে পারবেন। এই চ্যাপ্টারটা তেমন আহামরি কঠিন না।